রাস্তা থেকে ফারাজ চিত্রাকে একটা কল করলো। তৈরি হতে বলল। আজকে তারা ঘুরবে। তার আগুন সুন্দরী ঘুরবে, শেষবারের মতন ঘুরতে যাওয়া যাকে বলে, তাই না? মাথার একপাশে জ্বলছে কবরের সেই ব্যক্তি, তার যন্ত্রণা, তার অসংখ্য আর্তনাদ আর তার চিৎকারের শব্দ। অন্য পাশে জ্বলছে প্রতিশোধের স্পৃহা। রোজ ঠিকই বলেছে, এইসব ভালোবাসা আজ থাকলে কাল থাকে না। চিত্রা সরে গেলে ফারাজকে কষ্ট করে ভালো হতে হবে না, এত সত্য লুকিয়ে বাঁচতে হবে না, এত মিথ্যার মুখোমুখিও হওয়া লাগবে না। মেয়েটার অপ্রয়োজনীয় মোহে জড়াচ্ছে। আচ্ছা, চিত্রাকে মারার সময় সে যদি জিজ্ঞাসা করে, সেই দিন আমার যখন মিজান চাচার সঙ্গে বিয়ে হয়ে যাচ্ছিল, তখন বিয়ে করে আমাকে না বাঁচিয়ে মাথায় একটা গুলি করে মেরে ফেললেই তো গল্পটা শেষ হয়ে যেত। গল্পকে উপন্যাস বানানোর কি প্রয়োজন ছিল ফারাজ এলাহি? তখন ফারাজ চিত্রাকে কি জবাব দেবে যে আসলে সেসব করাটা অনেক দরকারি ছিল? সেই প্রিয় শত্রুকে তিলে তিলে মারতে ভালোবাসে বলেই এত কিছু করা? চিত্রাকে উজাড় করে দিয়ে কেড়ে নেবে বলেই এত সময় নেওয়া? ঠিক যেমন ভাবে কবরের ব্যক্তিটি সব কেড়ে নেওয়া হয়েছিল, ঠিক তেমন ভাবেই? তবে ফারাজ কি করে বলবে ওই দিন সে চিত্রাকে মারেনি, মিজান সাহেবের হাত থেকে বাঁচিয়েছে কেবল নিজের হাতে ঢুকিয়ে মারার জন্য? ফারাজ বাড়িতে এসে দেখে চিত্রা নীল রঙের একটা মসৃণ শাড়ি পরেছে। তার ধবধবে ফর্সা পেট শাড়ির ফাঁক দিয়ে ফারাজের চোখ ঘুরিয়ে দিচ্ছে। ফারাজ চিত্রার সেই উপচে পড়া সৌন্দর্য দেখে চোখ ফেরাতে পারে না। আজ কতদিন পর তার চিত্রা সেজেছে, হাসছে। কবিরা যদি তার চিত্রাকে দেখতো, তাহলে তারা তাদের কাব্যের ফুলের এত সৌন্দর্য বর্ণনা দিতে পারতো না। ফারাজ চিত্রাকে নীল রঙের গোলাপের সঙ্গে তুলনা করতে চায়, অথবা সেই পৌরাণিক কল্পনা লোকের বিরল ব্লু স্পাইডার লিলির সঙ্গে, যার নীল বেগুনি সরু পাপড়িগুলোর গঠন দেখতে পাওয়া চিত্রার মতনই দুর্লভ। ফারাজ গোসল করে ফ্রেশ হয়ে আসে। গায়ে সেই চিত্রার পছন্দ করা একেবারে হালকা বেবি স্কাই ব্লু রঙের ফুল হাতা শার্ট আর সাদা রঙের একটা প্যান্ট পরে। বুকের দিকে দুটো বোতাম বরাবরের মতনই খোলা। ফারাজের আয়নার সামনে দাঁড়িয়ে চুল সেট করে। ফারাজের চুল নিয়ে অনেক মাথা ব্যথা। শরীরের সবকিছু থেকে চুল নিয়ে সে একটু বেশি ভাবে। তার মতে মানুষের চুলই তার সৌন্দর্য বর্ধনের বিশেষ ভূমিকা পালন করে। ফারাজ সামনের হাতের বোতাম লাগিয়ে ডান হাতে রোলেক্স ঘড়ি, বাম হাতে চেন ব্রেসলেট পরে। ফারাজ ম্যাচিং ব্লু সানগ্লাস চোখে পড়ে। আচ্ছা, সে কি কোনো ফ্যাশন শো তে যাচ্ছে? এত সাজগোজ কেন, তাও আবার বউকে খুন করতে? চিত্রা পুরো তৈরি হয়ে ফারাজের সামনে দাঁড়াতেই ফারাজ বলল, কিছু একটা মিসিং লাগছে। চিত্রা চিন্তায় পড়ে গেল। কি মিসিং লাগছে? ফারাজ টিপের বক্স থেকে একটা নীল রঙের টিপ বের করে চিত্রার কপালে টিপ পরিয়ে বলল, এবার পারফেক্ট। চিত্রা আয়নায় নিজেকে দেখে মুচকি হেসে বলল, কি বলুন, লাগছে না আমাকে পারফেক্ট মিসেস ফারাজ এলাহি? ফারাজ মেকি হাসলো, বলল, হ্যাঁ। দমটা বন্ধ হয়ে আসছে তার। কি করে মারবে, আবার মারতেও যে হবে, এই প্রথম কোনো সিদ্ধান্ত নিতে গিয়ে ফারাজ এত ভাবতে হচ্ছে। প্রথমে দুইজন হাসপাতালে যাবে মার্জিয়াকে দেখতে। আজকে 19শে আগস্ট। চিত্রার পরিবারের সকলের এই দিনেই মারা গিয়েছিল। প্রতি বছর এই দিন চিত্রা তালুকদার বাড়িতে যায়। হাসপাতাল থেকে ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে যায়। আজকে ফারাজ নিজ থেকেই চিত্রাকে ফুচকা খাইয়েছে। বাইরের সকল খাবার খেয়ে নিয়েছে মন মতো। চিত্রা একটু অবাক বটে, তবে তার চেয়েও বেশি খুশি। চিত্রার জর্জেটে শাড়ি সামলাতে একটু কষ্ট হয়, আবারও ভালো লাগে। সে ফুচকা খাওয়া শেষ করে গাড়িতে উঠে বসে। ড্রাইভিং সিটে গিয়ে বসে। প্রতিবারের মতন ফারাজ সিটে বসেই চিত্রাকে বলে, জানালার সঙ্গে হেলান দিয়ে পা দুটো আমার উরুর উপরে রাখো। ওইসব নাচ হলে গাড়ির চালাতে মোড আসে না। চিত্রা একটু বাঁকা মুচকি হেসে পা দুটো তুলে দেয়, তারপর হা করে ফারাজকে দেখতে থাকে। হাই আল্লাহ, এই পুরুষ এত সুন্দর কেন? ফারাজ আজকে একটার পর একটা গল্প করছে, এমন ভাবে সে আগে কখনো এত কথা বলেনি। চিত্রা সেই কথা শোনার চেয়েও মনোযোগ দিয়ে দেখছে ফারাজের কণ্ঠনালী উঠানামার দৃশ্য। চিত্রা আপ্লুত হয়। সে এগিয়ে এসে ফারাজের সে কণ্ঠনালী ছুঁয়ে বলে, আপনাকে হারালে চিত্রার সকল রং ফুরিয়ে যাবে। আপনাকে নিজের করে রাখার জন্য আপনার এই আগুন সুন্দরী আগুন হাতে নিয়ে খেলতে পারে। ফারাজ জবাব দেয় না, তবে খানিক বাদেই বলে, তুমি আমাদের বাড়ি আসার পর মোট 4টে খুন দেখেছো। ভয় লাগে না? লাগে তো, তবে আপনি যখন রাতে পাশে থাকেন না, তখনই যে ভয় লাগে তার থেকে কমই। জানেন ফারাজ, সেই দিন স্বপ্নে দেখলাম আমাকে মাথায় কেউ একজন গুলি করছে। আপনি আমাকে তখন বাঁচাতে আসেননি, খুনির চেহারা দেখেছিলেন?
দেখার আগেই নিঃশ্বাস থমকে গিয়েছিল। চিত্রা পোড়া বাড়িতে অনেকক্ষণ সময় কাটায়। ফারাজ চিত্রাকে একা সময় কাটাতে দেয়। চিত্রা ভেতরে থাকাকালীন সে গাড়ির ভেতর থেকে পিস্তল বের করে হোল স্টারে রাখে। শার্টের কারণে পিস্তল ঢাকা পড়ে গেছে। ফারাজ সরাসরি চিত্রার কাছে চলে যায়। চিত্রা মোজাম্মেলের সঙ্গে কথা বলছিল। কি কথা ফারাজ জানে না, তবে এক মুহূর্তের জন্য ফারাজকে দেখে মোজাম্মেল চুপ হয়ে যায়। তারপর বলে ওঠে, ফারাজ বাবারে নিয়ে আইসো আজকে? ফারাজ ভ্রু কুঁচকায়, তারপর বলে, কেন আগে বুঝি অন্য কাউকে নিয়ে আসতো? লোকটি কিছু বলতে যাবে তার আগেই চিত্রা তার দিকে তাকায়, বলে, আমরা একটু বাইরে হাঁটাহাঁটি করি, আমার কোমরে ব্যথা হয়ে গেছে। বাইরে এসে ফারাজ চিত্রাকে বলে, চলো ঘোড়া উতরা নদীর ধারে যাই। চিত্রা একটু মুচকি হেসে তাকায়। বাসায় যাব না? ইচ্ছে তো করছে না। জানো বজ্রর বাড়িও বাজিতপুরে ওদের পুরনো বাড়ি আছে, তবে কেউ সেখানে থাকে না, একেবারে জমিদার বাড়ির মতন। চিত্রা হালকা মাথা নাড়ে। আমি জানি। জানো মানে? ফারাজ কৌতূহল হয়ে তাকায়। মানে ওইখানে যে একটা জমিদার বাড়ি আছে তা জানি, অনেক আগে গিয়েছিলাম সেখানে। ওইটা কায়সার বাড়ি। ও, চেনো তাহলে? ফারাজ অবাক হয়। তবে আজকে জানলাম ওইটা বজ্র কায়সারের বাড়ি। সবাই ভূতের বাড়ি বলে চেনে, তাও আবার আমার নিজের এলাকায় ওই বাড়ি। চিনব না মানে? একটু চুপ থেকে চিত্রার নিঃশ্বাস ফেলে বলে, চলেন এখন বাসায় ফিরে যাই, আজকে কেন জানি কিছুই ভালো লাগছে না। ফারাজ চিত্রার মুখের দিকে তাকিয়ে নিজের মনকে সান্ত্বনা দেয়। তারপর নিচু গলায় বলে, ভুলে যাও চিত্রা ওই বাড়ির কথা, আর কখনো তোমার বাড়ি ফেরা হবে না। ফারাজ অন্ধকারের মাঝে তালুকদার বাড়ির সামনে দাঁড়িয়ে একটা বড়সড় নিঃশ্বাস ছেড়ে কোমরে গোজা পিস্তলের উপর হাত রাখে। আজকের দিনে চিত্রার পরিবারের সবাই মারা গিয়েছে, চিত্রা কেন অন্য দিনে মরবে? এটা তো আনফেয়ার হয়ে যায়। আজকে 10 বছর পর তালুকদার বাড়ির আবার জ্বলবে। সেই দিন রাতে ফারাজের হাতে তালুকদার বাড়ি জ্বলেছিল, আজকে আবার জ্বলবে। চিত্রার মধ্যে তালুকদার বাড়ির বংশের ইতি ঘটবে। ফারাজ ভাবতে না ভাবতেই বৃষ্টি নেমে পড়লো। ফারাজ আকাশের দিকে চেয়ে একটু থতমত খেলো। হুট করে এমন বৃষ্টি? আকাশ তো পরিষ্কার ছিল। এখন আগুন লাগালে তো জ্বলবে না। আর সময় পেল না। চিত্রা বৃষ্টি দেখে মহা খুশি। সে শাড়ি গয়না কিছুর চিন্তা না করেই বৃষ্টিতে ভিজছে। গাড়ির সামনে দাঁড়িয়ে থাকা ফারাজও ভিজে একাকার। এই তালুকদার বাড়ির সামনে এলে বৃষ্টি কেন বারবার তাদের ভিজিয়ে দেয়? বৃষ্টি কি কোনো শুভ লক্ষণ? তাদের জন্য পাঠানো খোদার কোনো রহমত? ছাতা নিয়ে মোজাম্মেল এবং তার বৃদ্ধা স্ত্রী দৌড়ে এসে বলল, আরে আপনারা এই ঝড় বৃষ্টির মধ্যে রাত বিরেতে বাড়ি যাবেন কেমনে? আমাগর বাড়ি থাইকা যান, দক্ষিণের ঘরটা খালি আছে। চিত্রা নিষেধ করতে যাবে তার আগে ফারাজ বলে, আপনি সব ব্যবস্থা করুন, আমরা আসছি। কিন্তু আমাদের বাসায় যেতে সময় লাগবে না। আর আপনি এই জায়গায় থাকতে পারবেন? ওয়াশরুম সে কোন মাথায়? রাতে সমস্যা হবে না? হবে না। চিত্রার কথা না বলে মোজাম্মেলের বইয়ের পিছন নেওয়ার চেষ্টা করতেই ফারাজ পিছন থেকে চিত্রার হাত ধরে টেনে তাকে নিজের কাছে টেনে বলে, আজকের রাতটা তোমার জীবনের আরেকটা স্পেশাল রাত হতে চলেছে। এই দেখুন, আমরা কিন্তু অন্যের বাড়িতে, আপনি কিন্তু এখানে উল্টাপাল্টা কিছু করে বসবেন না যেন। ফারাজ চিত্রাকে কাছে টেনে আনলো। গলার কাছে গর্তময় জায়গায় ঠোঁট ছুঁয়ে দিয়ে বলল, সারা নিশি ভিজবো দুইজন চাঁদে ঝরা জলে, সারা নিশি ভিজবো দুইজন ছাদে ঝরা জলে, সবুজ সুখে করব পূজন নীল আকাশের তলে, পাঁজর দিয়ে আগলে রাখবো তোমার সারা জীবন। ফারাজের ঠোঁট তখন চিত্রার শিকলে বন্দী, তবে হাত চিত্রার গাল বেয়ে ধীরে ধীরে নেমে আসে গলায়। ফারাজ মৃদুভাবে চেপে ধরে গলাটা। আস্তে আস্তে হাতের চাপ বাড়তেই চিত্রার চোখে ব্যথার পানি চলে আসে। বৃষ্টির পানিতে চোখের পানি আড়াল হয়ে গেছে। ফারাজ কি আর সে অস্ত্র দেখেছে? চিত্রার এবার নিঃশ্বাস বন্ধ হওয়ার পথে। সে আতিপাতি করতে থাকা চিত্রার ঠোঁট ছেড়ে দিয়ে চোখের দিকে নেশালো তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায়। তারপর বলে, তোমার চোখ দুটো প্রেমের পোশাকে ছদ্মবেশী বিপর্যয়। যুদ্ধ না করেও আমি হেরে গেছি। চিত্রার এবার ভীষণ কষ্ট হচ্ছে। ফারাজ এক পলকে হুঁশ ফিরে। সে হাত সরিয়ে চিত্রাকে কাছে টেনে গলায় এলোপাতাড়ি চুমু খায়। কিন্তু দিয়ে যাওয়া ব্যথা কি চুমুতে ঠিক করা যায়? চিত্রা তাতেও কিছু বলে না। সে আজকে কেমন যেন চুপচাপ, বিষণ্ণ। ক্যান্সারের আক্রান্ত মানুষটি রোজ মৃত্যুর আতঙ্ক নিয়ে যেমন ভাবে বেঁচে থাকে, ঠিক তেমন দেখাচ্ছে চিত্রাকে। ফারাজ চিত্রাকে কোলে তুলে ঘরে নিয়ে আসে। ভেজা শরীর দিয়ে খাটের সামনে নামিয়ে বলে, তুমি আমি দুটো নক্ষত্র, আলোর মতন কাছাকাছি, তবুও রই আলোকবর্ষ দূরে। চিত্রা সে কথার মানে বুঝলো কিনা কে জানে, তবে চেয়ে রইল ফারাজের দিকে। বিদ্যুৎ নেই। ঝড় সংজ্ঞার দিনে এইসব গ্রাম্য এলাকায় বিদ্যুৎ না থাকাটাই স্বাভাবিক। মোজাম্মেলের বউ মুড়ির মোয়া নাড়ু দিয়ে গেছে, সঙ্গে পানির জগ। হালকা কিছু খাওয়ার পর
তারপর না হয় রাতের ভাত খাবে। সে সময় চেয়ে নেয়। হাঁস জবাই করবে, একটা দেশি মুরগিও সঙ্গে রান্না করবে নাকি। তড়িঘড়ি করে বৃদ্ধ মহিলা খাবারগুলো দিয়েই বেরিয়ে যায়। সে যেতেই ফারাজ চিত্রাকে বলে, তুমি একটু থাকো, হারিকেনটা ঝোলাও, আমি মোজাম্মেলের সঙ্গে একটু কথা বলে আসি। চিত্রা তাকিয়ে রয়। চিত্রার ছোটবেলার কথা বিশেষ মনে নেই। বাবা মায়ের ছবি না থাকলে হয়তো চিত্রা তাদেরও ভুলে যেত। চিত্রার বাবার নাম তৌকির তালুকদার, মায়ের নাম চৈত্রী মজুমদার। তার মায়ের বাড়ি নারায়ণগঞ্জের রূপগঞ্জ। পারিবারিকভাবে বিয়ে হয়েছিল। জীবনে চিত্রার কপালে সুখ স্থায়ী হয়েছিল ওই 8 বছর। তারপর বহুদিন পর চিত্রা সুখের মুখ দেখেনি। তবে এই বছরটা স্মরণীয় হয়ে থাকবে। ক্যালেন্ডারের পাতায় লেখা হবে 25 মার্চের কথা। সেই দিন রাতের কথা যখন ফারাজ আর চিত্রা বিবাহের পবিত্র আবদ্ধে হয়ে উঠেছিল চিত্ররাজ। ফারাজের জন্মদিন নিয়ে ভাবতে হবে। 20 অক্টোবর ফারাজ এলাহির জীবনে 31 বছরে পা দিবে। চিত্রার জন্মদিন আসতে সেই কত দেরি। ডিসেম্বরের 31 তারিখ। এত দেরি করে কারোর জন্মদিন আসে বুঝি? কেউ পড়বে মানে 31-এ আর কারোর জন্মদিন 31-এ। একে তো জর্জেট শাড়ি, তার উপর ভেজে একাকার। এখন এই ভেজা কাপড় নিয়ে এই লোক নিজে কেমন করে এখানে থাকবে? এই চিত্রাই বা কেমন করে? শরীর ভিজে থাকলে গরমে কেমন জানি লাল লাল দাগ হয়ে পড়ে, জ্বলাপোড়া করে। চিত্রা জানালার সামনে দাঁড়িয়ে থাকা ফারাজকে বলে, এই অবস্থায় রাত কাটাবো কি করে? আমি আর এক মুহূর্ত ভেজা কাপড়ে থাকতে পারবো না। থাকতে বলেছে কে? খুলে ফেলো। ফারাজ ফোনটা পকেট থেকে বের করে বিছানার উপরে রাখে। মাটির ঘর, কাঠের জানালা। সেই জানালা ফারাজ খুলে দিয়েছে। অফুরন্ত বাতাস আসছে, স্নিগ্ধ মন শীতল করে দেওয়ার মতন। ফারাজ ফোনের স্ক্রিন অন করেই চিত্রার দিকে তাকায়। সেই ফুলের মতন নরম ঠোঁট, ভেজা বক্ষ, চুলের পানি ছুঁই ছুঁই করে আস্তে আস্তে গলা বেয়ে ভিজিয়ে দিচ্ছে কোনো এক স্পর্শকাতর জায়গা। ফারাজের নজর কাড়ে চিত্রার নীল পাতলা শাড়ি ভেদ করা সরু ফর্সা পেটটা। ফারাজ এক মুহূর্তের জন্য চুপ করে রয়। সে এখানে কেন এসেছে তা বুঝি সে ভুলে যাচ্ছে। জাস্ট একটা প্রেস করলেই গলি ছিটকে এপার থেকে ওপার চলে যাবে। আর তারপর হয়তো ফারাজের সাটা রক্তিম হয়ে উঠবে, মুখ গলা সব রক্তে মাখামাখি করবে। আচ্ছা, আজ তো নিয়ম করে তাকে কলিজা ভুনা খেতে হবে। মোহনা ভাবিকে ফোন করে কলিজা ভুনা রান্না করতে বলা হয়নি যে? নিশতি রাত, বৃষ্টির টুপটাপ শব্দে মাটির ঘর নরম গদির মতন কাঁপছে। কাঠের জানালায় জমে থাকা জলের রেখায় অন্ধকারের প্রতিফলিত হচ্ছে হালকা হলদেটে আলো। ঘরের আবছায়া অন্ধকারে ফারাজ গা থেকে শার্টটা খুলে ফেলে দিল মেঝের কোণে। তারপর এগিয়ে এসে চিত্রের বাহু দুটো শক্ত করে চেপে ধরলো। আর কোনো দ্বিধা চায় না, শুধু এই মুহূর্তটা এখন কেবল তারই চাই। চিত্রা শ্বাস নিতেই ফারাজ তার নিঃশ্বাসে মিশে গেল। দুইজনের গরম নিঃশ্বাস পরস্পরের গালে গলে গিয়ে বুকের ভেতর আগুন জ্বালিয়ে দিল। মুহূর্তে তাপ ছড়িয়ে পড়লো চারপাশে। ফারাজ চিত্রাকে হালকা পেছন ঘুরিয়ে ঘাড়ের উপর থেকে ভেজা চুলগুলো সরিয়ে কানের কাছে বলল, অন্ধকার হতে দিও না আমায়। অন্ধকারের মধ্যখানে আলো খুঁজে পাওয়ার অসম্ভব বিবিজান। আপনি যতবার অন্ধকার হবেন আমি ততবারই আলো হয়ে আপনাকে পথ দেখাবো। আচ্ছা, ভালোবেসে হেমলোক পান করতে পারবে? সে তো প্রথম দফায় আপনার ঠোঁটের স্পর্শে আমি হেমলোক পান করেছিলাম। ভালোবাসা মানে কি জানো? দগ্ধ হবে জেনেও আগুনকে জড়িয়ে ধরা হচ্ছে ভালোবাসা। কতখানি বাসো? আপনাকে বলতে না পারার কথাগুলোর সমান। ফারাজ চিত্রার পিঠে ঠোঁটের স্পর্শ ছুঁয়ে দেয়। তারপর পকেট থেকে ফোনটা বের করে বালিশের কাছে রেখে গান ছাড়লো। চিত্রা জিজ্ঞাসা দৃষ্টিতে তাকাতেই ফারাজ বলল, বাইরে থেকে কেউ ডাকলে যেন কারো শব্দ না আসে, তাই গান ছাড়লাম। তবে হয়তো সে ভালো জানে কেন গান ছেড়েছে। গান বেজে চলছে, কার্নিশে আলতা মাখানো, দিনের রাত হলে পরে রাতে, তারপর রাত্রি জাগানো, বাকিটা তোমারই তো হাতে। জেগে জেগে আমি শুধু ঘুমিয়ে পড়তে চাই, থেকে থেকে সেই ঘুমেতে যাই, বেড়াতে যাই, তোমাকে চাই। চলো বলে ফেরি কত কথাগুলি, জন্মেছে বলতে তোমায়, তোমাকে চাই। ফারাজ এক ঝটকায় চিত্রার পাতলা শরীরটাকে পাজা কোলে তুলে তাকে আলতো করে বিছানায় শুইয়ে দেয়, যেন সে কোনো মোমের পুতুলকে যত্ন করে তার জায়গায় রাখছে। ফারাজ হাত রাখে চিত্রার কাঁধে, ধীরে ধীরে নিচে নামিয়ে নেয় আঙ্গুলের স্পর্শ। চিত্রার দেহ হালকা কেঁপে ওঠে, চোখের কোণে বৃষ্টির মতন জলরেখা। কে জানে আবেগ নাকি ভালোবাসার চিহ্ন সেই চোখের কোণের জল। রাত ঘন হয়ে আসে, বৃষ্টির শব্দ তীব্র হয়, গান থেমে যায়, কিন্তু ঘরের ভেতরে তখনও বাজছে দেহের আকাঙ্ক্ষা এবং ভালোবাসার অবর্ণনীয় প্রেমধ্বনি।
সময় গড়ায়। চিত্রা জানালার দিকে তাকিয়ে রাতের ঝলসানো রূপ থেকে গভীর চিন্তায় হারিয়ে যায়। চিত্রা বাপাস ফিরে শুয়ে আছে। ফারাজ ও চিত্রার পেছনে ঠিক বাপাসে ফিরে শুয়ে আছে। সে চিত্রার পিঠে হাত বোলাতে বোলাতে জানালার দিকে তাকায়। 21 বছর আগে সেই রাতে এমন বৃষ্টি ছিল। ফারাজের বৃষ্টি দেখলে সেই সব মনে পড়ে। শরীরে রক্ত টকবক করে ওঠে। কি লোমহর্ষকর এক একটি মুহূর্ত ছিল। অনেক হয়েছে। মারবে মারবে করে ভেতরটা এত ছটফট করছে কেন ফারাজ জানে না। এসেছিল মারতে, কিন্তু ফারাজ একটা দীর্ঘ নিঃশ্বাস নেয়। চিত্রার পিঠে শেষ চুমু দিয়ে কাপা হাতে বিছানার নিচ থেকে পিস্তল বের করলো। তখন অন্ধকারে বিছানার কোণে রেখেছিল। পিস্তলের স্লাইড টানাই ছিল, শুধুমাত্র ট্রিগার প্রেস করলেই যথেষ্ট। এই মুহূর্তে 2টা গুলি আছে ম্যাগাজিনে, কিন্তু চিত্রাকে মারার জন্য একটাই যথেষ্ট। ফারাজ মনের কষ্ট প্রথমে নিচের কপালের ডান দিক বরাবর পিস্তলের নলটা আলতো করে ঠেকায়। চিত্রা ক্লান্ত শরীর নিয়ে সে কখন ঘুমিয়ে পড়েছে ফারাজের বাঁ হাতের ওপর। ফারাজের হাত অনবরত কাঁপছে। সে নিজের মাথায় পিস্তল ঠেকিয়েছে। নিজের উপর গুলি চালানোর কিছুটা সময় তো বাঁচবে। সেই সময়টায় একই জায়গায় না হয় চিত্রার উপরও গুলি চালাবে। একটা সেকেন্ডে নিজেকে ধ্বংস করবে বলে এত আয়োজন করেছে। নিজের মৃত্যু নিয়ে তার দাবি নেই, তবে এই ফারাজই না বলেছিল মৃত্যুটা যেন তার চিত্রার আগেই হয়। স্ত্রীর খাটিয়া বহন করার সক্ষমতা নেই তার। সেসব কথাগুলো কেমন করে ভুলবে? না ভুলতে পারবে সে কবরের মানুষটিকে দেওয়া প্রতিশ্রুতি, আর না সামনের মানুষটিকে। ফারাজের চোখ দিয়ে গড়িয়ে জল পড়ছে। সে হাতের উল্টো পিঠ দিয়ে জল মোছার চেষ্টা করে, কিন্তু এই জল তো বড্ড অবাধ্য। তার নিষেধ শুনছে না। ফারাজের চোখের সামনে তার এতদিনের বৈবাহিক মুহূর্তগুলো ভেসে ওঠে। ফারাজের ভালোবাসা অপরন্ত সে ভালোবাসা, তবে কথার মূল্য তার জীবনে অনেক। কবরে সে ব্যক্তির সঙ্গে তো ফারাজ বেইমানি করতে পারবে না, আর ফারাজ চিত্রার সঙ্গে যে বেইমানি করতে পারবে না। ফারাজ আর চিত্রা মুক্তি পাবে এই দুনিয়ার সকল পাপ থেকে। দুইজনেই ওপারে সুখী হবে। এই নষ্ট জীবন তাদের থেকে আগেই সব ছিনিয়ে নিয়েছে। যে দুনিয়ায় চিত্রা থাকবে না, সেই দুনিয়ায় ফারাজও থাকতে চায় না। দুনিয়া যাক জাহান্নামে। অর্থ সম্পদের পরোয়া ফারাজ এলাহি করে না। পিস্তলের একটা গুলি সে নিজের জন্য রেখেছে। আগে সে নিজের উপর গুলি চালাবে, তারপর চিত্রার উপর। তবুও তো বিবিজানকে দেওয়া কথা রাখতে হবে না? তার থেকে ফারাজ একটা নিঃশ্বাস হলেও কম নিতে চায়। ফারাজ চোখ বন্ধ করে ট্রিগারে হাত রাখে। মুহূর্তে একটা বিকট শব্দে কেঁপে ওঠে চারপাশ। ঘুমন্ত চিত্রার হুঁশ ফিরে। সে কেবল ঘুমিয়ে ফারাজকে জাপটে ধরে বলে ওঠে, ফারাজ।